আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই জানো আমি এখন তোমাদের আর্থিক অবস্থা বিবরণীর বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো একটা একটা করে সলভিং ক্লাসগুলো নিচ্ছি। এন্ড আমার লাস্ট ভিডিওতে আমি উদাহরণ দুইটা প্রপার কমপ্লিটেড ভিডিও আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি উদাহরণ 3 দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা সবাই জানো আমি আর্থিক অবস্থা বিবরণী করার আগে রেওয়া মিলটা ভালো করে কি করি দেখে নিই, তাই না? কারণ রেওয়া মিলের কোন এন্ট্রিটা আমার কোন কোন জায়গায় বসবে ফরম্যাটের, সেটা যদি আমি ধরে নিতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক হাফ সলিউশন ওখানেই হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। আমরা ফার্স্টে রেওয়া মিলের কোন আইটেমটা কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখো সবাই তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 159 পেজ বের করবে এবং উদাহরণ 3 দেখো অর্পণ ট্রেডার্স এর 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই যে দেখো, প্রথমে আমরা হাইলাইটেড মানে প্রশ্ন যখন হাতে পাবে তখনই কোম্পানি নামের নিচে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিবে, সালটার নিচে দাগ দিয়ে নিবে যে 2017 সালে 31 ডিসেম্বর। ওকে ফাইন। দেন আমাকে বিশদ আয় বিবরণী, তারপর দেখো মালিকানা সত্ত্ব বিবরণীকে একটু ঘুরিয়ে বললো কি মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। দেখো মালিকানা সত্ত্ব বিবরণী যা, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীও কি তাই, সেম জিনিসই। তারপর দেখো আমরা উক্ত আর্থিক বছরের কি বলছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ওকে ফাইন। এখন আমি দেখি রেওয়া মিলের প্রথম এন্ট্রিটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। 30,000 টাকা। এটা কোথায় যাবে? এটা যাবে বিশদ আয় বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয়, সেখানে যাবে। ক্রয় ও বিক্রয় সেম, বিশদ আয় বিবরণীতে ক্রয় যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বাদ যাবে, আর হচ্ছে বিক্রয়টা হচ্ছে নিজ বিক্রয়ের জন্য, মানে সর্বপ্রথম যে আমরা বিক্রয় যে নিজ বিক্রয়টা বের করি ওখানে চলে যাবে। ডক চার্জটা যাবে আমাদের বিশদ আয় বিবরণীতে বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের ওই পোর্শনে। আন্তঃপরিবহন 5,000 টাকা। আন্তঃপরিবহন যাবে হচ্ছে আমাদের বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের পোর্শনে বিশদ আয় বিবরণী। বহিঃপরিবহন এটাও বিশদ আয় বিবরণীতে যাবে, কিন্তু এটা যাবে আমাদের পরিচালন ব্যয়, ঠিক আছে? কমিশন প্রাপ্তি মানেই হচ্ছে কি আমার আয়, তার মানে এটা যাবে আমার অপরিচালন আয়। কমিশন প্রাপ্তি বিশদ আয় বিবরণীর অপরিচালন আয়। তারপর দেখো বেতন 24,000 টাকা। বেতন আমার কোথায় যাবে? বেতন যাবে আমার পরিচালন ব্যয়তে, ঠিক আছে? তারপর দেখো বিজ্ঞাপন 10,000 টাকা, এটাও আমার পরিচালন ব্যয়তে যাবে। 10% বিনিয়োগ, দেখো বিনিয়োগ কত বলছে? বিনিয়োগ 20,000 টাকা। বিনিয়োগটা যাবে হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর বিনিয়োগের পোর্শনে। আর এই যে 10%, তার মানে অবশ্যই এখানে আমার কি ধরে নিতে হবে? বিনিয়োগের সুদ ধরে নিতে হবে। দেন বিনিয়োগের সুদটা আমার কোথায় বসবে বলতো? বিনিয়োগের সুদটা কিন্তু দেখো, বিনিয়োগ মানে কি ইনভেস্টমেন্ট। তুমি তোমার যে টাকা সেটা তুমি যখন অন্য জায়গায় ইনভেস্ট করো, সেখান থেকে যখন প্রতি মাসে তোমাকে সুদ দেওয়া হবে, এটা কি হবে তোমার? অবশ্যই এটা তোমার আয়। তাই এটা বিশদ আয় বিবরণীর অপরিচালন আয় কি আমরা বিনিয়োগের সুদটা নিব। কিন্তু এটারও অনেক কাজ আছে, আমরা সামনে যখন অঙ্ক সলভ করব তখন সেখানে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো আপাতত আমরা জেনে নিলাম যে বিনিয়োগটা কোথায় যাবে, আর্থিক অবস্থা বিবরণীর বিনিয়োগের পোর্শনে বিনিয়োগের মোট টাকাটা যে 20,000 সেটা চলে যাবে। আবার এখানে যে 10% বিনিয়োগ বলা হয়েছে, তার মানে এখানে আমার বিনিয়োগের সুদও আসতেছে। সো বিনিয়োগের সুদটা আমার আয়, তাই এটা বিশদ আয় বিবরণীর অপরিচালন আয় আসবে, ঠিক আছে? তারপর দেখো হাতে নগদ আমার চলতি সম্পদ, অবশ্যই এটা আর্থিক অবস্থা বিবরণীর পোর্শনে যাবে। দেনাদার ও পাওনাদার এটাও যথারীতি আর্থিক অবস্থা বিবরণীতে একটা হচ্ছে আমার চলতি সম্পদ দেনাদার, আর পাওনাদার হচ্ছে আমার চলতি দায়, ঠিক আছে? তারপর দেখো আমদানি শুল্ক যাবে হচ্ছে আমার বিশদ আয় বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের পোর্শনে। মণিহারি হচ্ছে আমার পরিচালন ব্যয়। তারপর দেখো অফিস খরচ পরিচালন ব্যয়। বিদ্যুৎ খরচ এটাও আমার পরিচালন ব্যয়।
উত্তোলন ও মূলধন, উত্তোলন ও মূলধন এই দুইটাই আমার যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে, ঠিক আছে। তারপর দেখো বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, এখন সুন্দর করে বলে দিতে যে বিক্রয় ফেরত প্রথমটা, পরবর্তীতে কি ক্রয় ফেরত, তাহলে অবশ্যই এটা আমরা নিট ক্রয় আর নিট বিক্রয় কি নিয়ে যাব, আর অবশ্যই এটা বিয়োগ যাবে যেহেতু পণ্য ফেরত এসেছে। তারপর দেখো ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার দায়, ঠিক আছে। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার দায়, এটা অবশ্যই আর্থিক অবস্থা বিবরণীর চলতি দায়ে যাবে। বিক্রয় কমিশন, বিক্রয় কমিশন দেখো ইংলিশে যদি বলি সেলস কমিশন, যখন তুমি সেলসের উপর বিক্রয়ের উপর কমিশন দাও এটা কিন্তু তোমার জন্য কি খরচ, ঠিক আছে। তাহলে বিক্রয় কমিশনটা কি, যখন তুমি তোমার এমপ্লয়ীদের তোমার প্রোডাক্ট বিক্রি করার জন্য পার প্রোডাক্টের বিক্রির জন্য যে তুমি যে কমিশনটা দাও সেটা কিন্তু তোমার জন্য খরচ, তোমার প্রতিষ্ঠানের জন্য কি সেটা খরচ। তাই বিক্রয় কমিশন মানে মনে করো না যে এই কমিশন তুমি পেয়েছো, এটা তুমি পাও নাই, এই কমিশনটা তুমি তোমার বিক্রয় প্রতিনিধিদের দিয়েছো, তাই এটা কি তোমার খরচ, খরচ খরচ, তাই এটা আমার পরিচালন ব্যয়তে বসবে, ঠিক আছে। দেখো বার্তা প্রদান ও বার্তা প্রাপ্তি, অবশ্যই বার্তা প্রদান আমার পরিচালন ব্যয় আর বার্তা প্রাপ্তি হচ্ছে আমার অপরিচালন আয়, যেহেতু আমি বার্তা পেয়েছি তাই এটা আমার অপরিচালন আয়। আসবাবপত্র যন্ত্রপাতি, এটা এই দুইটা এন্ট্রি আমার যাবে আর্থিক অবস্থা বিবরণীর স্থায়ী সম্পদের পোর্শনে। বিনিয়োগের সুদ, দেখো আমরা আগেই বলেছি বিনিয়োগের সুদ কোথায় যাবে, বিনিয়োগের সুদ যাবে হচ্ছে আমার অপরিচালন আয়, মানে বিশদ বিবরণীর অপরিচালন আয় পোর্শনে যাবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ, দেখো ব্যাংক জমাতিরিক্ত যদি আমার দায় হয় তাহলে ব্যাংক জমাতিরিক্তের যে সুদটা সেটা কি আমার অবশ্যই ব্যয়, ব্যাংক জমাতিরিক্তের সুদটাও কি এটা আমার ব্যয়, আর ব্যয় দেখে এটা বলতে হচ্ছে আমার অপরিচালন যে ব্যয় ওটাতে বিশদ বিবরণী। আশা করি আমরা রাওয়া মিলের প্রত্যেকটা এন্ট্রি কোনটা কোথায় যাবে আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখানে দেখো বিনিয়োগ 10% বিনিয়োগ আর এই যে বিনিয়োগের সুদ এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই অবশ্যই এটা একটু পয়েন্ট আউট করে রাখো, এটা নিয়ে আমাদের কাজ আছে। আমরা এখন চলে যাই সমন্বয়। সমন্বয় বলেছে মজুত পণ্য ব্র্যাকেটে ডেট দিয়েছে 31/12/2017, তার মানে কি 31শে ডিসেম্বর 2017, মানে বছর শেষে। তার মানে এই মজুত পণ্যটা কি আমার সমাপনী মজুত পণ্য কত টাকা, 40,000 টাকা। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা ফার্স্ট ডে যাবে বিশদ আয় বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে। আবার এই সমাপনী মজুত পণ্যটাই আমার আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পদে যাবে। আমরা কিন্তু আগে থেকেই জানি রাওয়া মিলের এন্ট্রি একবার যায় আর সমন্বয় এন্ট্রি দুইবার যায়, তাই সমন্বয় এন্ট্রি যেগুলো আমি এখন বলবো এই প্রত্যেকটা এন্ট্রি দুইবার করেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তারপর দেখো অফিস খরচ বকেয়া 1,000 টাকা, যেহেতু অফিস খরচ, অফিস খরচ এখানে আমার রাওয়া মিলে দেওয়া আছে, বকেয়া যেহেতু বলেছে বকেয়াটা আমার অফিস খরচের সাথে যোগ করে নিতে হবে। দেন এই যে বকেয়া খরচ, বকেয়া খরচ যার মানে এই টাকাটা তুমি দাওনি তোমার দিতে হবে, বকেয়া হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে তোমার চলতি দায়। তো এই 1,000 টাকাটা চলতি দায়তে আবার আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, একবার পরিচালন ব্যয়তে অফিস খরচের সাথে যোগ বকেয়া লিখে আমি যোগ দেখাবো, আর আরেকবার হচ্ছে শুধুমাত্র এই 1,000 টাকাটা বকেয়া 1,000 টাকাটা এটা বকেয়া অফিস খরচ নামে আমি চলতি দায়ে আর্থিক অবস্থা বিবরণী থেকে নিয়ে যাব। তারপর দেখো অব্যবহৃত মণিহারি, আমার অঙ্কে মণিহারিও আছে, দেখো অব্যবহৃত মণিহারি মানে যেটা ব্যবহার হয়নি, তো যেটা ব্যবহার হয়নি এটা অবশ্যই আমি মণিহারি থেকে মানে পরিচালন ব্যয়তে গিয়ে ফার্স্টে বাদ দিয়ে নিব। আর এই অব্যবহৃত মণিহারি এটা আমার যাবে আর্থিক অবস্থা বিবরণীতে তোমার চলতি সম্পদে যাবে, কারণ যেহেতু তুমি জিনিসটা ইউজ করনি তোমার কাছে কি পণ্যটা এখনো মজুদ আছে, তাই এটা যাবে তোমার চলতি সম্পদে। তারপর দেখো বেতন অগ্রিম পরিশোধ 4,000 টাকা, বেতন আমার পরিচালন ব্যয়তে বসবে এবং সেখান থেকে আমি 4,000 টাকা অগ্রিম মানে আমি অ্যাডভান্স দিয়ে ফেলেছি, তাই সেই 4,000 টাকাটাকে আমি বেতন থেকে বাদ দিয়ে নিব। তারপরে আমি এই যে অগ্রিম বেতন, এই অগ্রিম বেতনটা যেহেতু আমি অলরেডি পরিশোধ করে দিয়েছি এটা আমার এখন কি সম্পদ, চলতি সম্পদ, তাই অগ্রিম বেতনটা আমি এই 4,000 টাকাটা আবার চলতি সম্পদ নামে আর্থিক অবস্থা বিবরণী থেকে নিয়ে যাব। এই অঙ্কের অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, বাট সমন্বয় এন্ট্রি গুলো কিন্তু একদম ইজি, এখানে কোনো মানে পেঁচানো গোছানো কিছু নেই। তো আমরা এক কাজ করি অঙ্কে চলে যাই, তাই না। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে দেরি না করে আমরা প্রবলেম সলভিং এ চলে যাই, ঠিক আছে।
তোমরা কিন্তু সবাই জানো, আমি সবসময় বলি অঙ্ক শুরু করার আগে, আর্থিক অবস্থা বিবরণী অঙ্ক শুরু করার আগে অবশ্যই কোম্পানির নাম যেটা করবে সেটা, যেমন বিশ্বদায় বিবরণী করবে, বিশ্বদায় বিবরণী তারিখ ছিল 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত, এই কথাগুলো আমার অবশ্যই মাস্ট লিখে নিতে হবে। ঠিক আছে, আর এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে যেন আমরা পরীক্ষার হলেও কি না ভুলি। তাহলে দেখো আমার এই অঙ্কে আমি যেহেতু বিশদায় বিবরণী অঙ্ক করব, তাই ফার্স্টে আমার কি বিক্রয় লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি বিক্রয়। আমার এই অঙ্কে বিক্রয় ছিল 1,57,000 টাকা। আমি এটা সেকেন্ড আউটার কলামে লিখছি 1,57,000 টাকা। ওকে, এখানে আমার অঙ্কে কি ছিল, বিক্রয় ফেরত ছিল, তাই আমি এখান থেকে লিখবো বাদ বিক্রয় ফেরত। ওকে ফাইন, বিক্রয় ফেরত আমি লিখলাম। আমার অঙ্কে বিক্রয় ফেরত ছিল 7,000 টাকা, তাই আমি এই যে 7,000 টাকাটা সুন্দর করে এখানে লিখে ফেলতেছি। এখন এই অঙ্কে আমার আর কিছু ছিল না বিক্রয়ের সাথে বাদ দেওয়ার মতো, তাই এখানেই আমি হিসাবটা নিয়ে আউটার কলামে নিয়ে যাচ্ছি 7,000, 57,000, 1,57,000 থেকে আমি যদি 7,000 বাদ দিই আমার থাকে কত, 1,50,000 টাকা। এই টাকাটা আমি সোজা আউটার কলামে নিয়ে গেলাম এবং হাইলাইটার দিয়ে আমি লিখে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। নিট বিক্রয়। এখন নিট বিক্রয় থেকে বলো তো আমরা কি বাদ দিব? অবশ্যই আমরা সবাই জানি এখান থেকে বাদ যাবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় প্রথমেই লিখতে হবে আমাদের ফরম্যাট অনুযায়ী প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে আমি লিখে নিচ্ছি প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য এই অঙ্কে আমার ছিল 30,000 টাকা। আমি এখানে সরাসরি নিয়ে নিচ্ছি 30,000 টাকা। ঠিক আছে, তারপর আমি লিখবো ক্রয়। প্রারম্ভিক মজুদের পর আমরা পাবো ক্রয়। ক্রয় হচ্ছে আমার 76,000 টাকা। তো আমি এটা এখানে লিখছি কারণ এখানে আমার কিন্তু ক্যালকুলেশন আছে, তাই লিখছি। ক্রয় থেকে আমি বাদ দিব ক্রয় ফেরত, কারণ আমার রেওয়া মিলে কিন্তু ক্রয় ফেরত দেওয়া ছিল। ক্রয় ফেরত দেওয়া ছিল হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকাটা আমি ব্র্যাকেটের ভিতরে নিচ্ছি। এন্ড আর কিছু মনে হয় আমাদের ছিল না অঙ্কে, তাহলে আমি এখানেই হিসাবটা থেকে আউটার কলামে নিয়ে যাচ্ছি। আর 6,000 বাদ দিলে হয় 70,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকা। তারপর দেখো এখানে আমার অঙ্কে ছিল ডক চার্জ। ডক চার্জ ছিল হচ্ছে আমার 10,000 টাকা। এই তো আমি 10,000 টাকা সেকেন্ড আউটার কলামে নিলাম। তারপর ছিল আমদানি শুল্ক। এই তো আমি লিখে নিচ্ছি আমদানি শুল্ক। আমদানি শুল্ক ছিল আমার 7,000 টাকা। এই যে 7,000 টাকা। তারপর দেখো আমার আন্তঃপরিবহন ছিল অঙ্কে, আমি আন্তঃপরিবহনটাও লিখে নিচ্ছি। আন্তঃপরিবহন ছিল আমার 5,000 টাকা। ওকে, 5,000। এখন আমরা ফার্স্টে এই যে বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম, এখানে যে অ্যামাউন্ট গুলো আসে সেগুলো আগে আমরা একটু যোগ করে নিই। দেখো 30,000 এর সাথে 70 যোগ করে 1,00,000, 1,10,000, 7, 1,17,000, 5, 1,22,000। আমরা পেয়ে যাচ্ছি 1,22,000। এটা আমার ছিল প্রারম্ভিক মজুদ পণ্যের কিছু এন্ট্রি। এখান থেকে আমি বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য আমি বাদ দিয়ে নেই। বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যটা কোথায় ছিল? সমন্বয় ছিল। ঠিক আছে, কত টাকা ছিল? 40,000 টাকা ছিল। এই তো আমি একটু নিচে লিখতেছি কারণ আমার জায়গা স্পেস কম, তো তাই একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশটটা সুন্দর করে নিও যাতে এটা সেভড রাখতে পারো, নিজেরাও খাতায় তুলতে পারো। বিক্রিত বাদ সমাপনী মজুদ পণ্য এটা ব্র্যাকেটে নিলাম কারণ এটা কি আমার বাদ যাবে। 1,22,000 থেকে যদি 40,000 বাদ যায় তাহলে কত হয়? তাহলে হয় 82,000 টাকা। ঠিক আছে,
৮২,০০০ টাকা। আমরা সবাই জানি যে নিজ বিক্রয় থেকে আমি যখন বাদ বিক্রিত পণ্যের ব্যয় মানে এই যে ৮২,০০০টা যদি বাদ দেই তাহলে আমরা পাবো মোট মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট মুনাফা। তাহলে তাড়াতাড়ি বলো যে ১,৫০,০০০ থেকে যেহেতু এটা বাদ যাবে এটাও ব্র্যাকেটে নিব আমরা ৮২,০০০। ১,৫০,০০০ থেকে আমি যদি ৮২,০০০ বাদ দেই আমার কাছে থাকে ৬৮,০০০ টাকা। ঠিক আছে, একটু সুন্দর করে লিখে দেই, লেখাটা একটু কেমন যেন হয়ে গেছে। ওকে ফাইন, আমি কিন্তু মোট মুনাফা পেয়ে গেলাম। এখন আমি চলে যাব পরিচালন ব্যয়তে, বাদ পরিচালন ব্যয়। এখন আমাদের নেক্সট স্টেপে কি, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়তে দেখো আমার কি কি আছে। পরিচালন ব্যয়তে আমার ফার্স্টেই আছে দেখো বেতন। ঠিক আছে, বেতন। ওকে ফাইন, বেতন লিখলাম। এখন বেতনের যেহেতু আমার ক্যালকুলেশন আছে তাই আমি আগে এই কলামটার মধ্যে বেতনের টাকা লিখবো ২৪,০০০ টাকা। বেতন ২৪,০০০ টাকা লিখলাম। এখান থেকে আমি যেহেতু আমার প্রশ্নে বলা ছিল যে বেতন অগ্রিম পরিশোধ ৪,০০০ টাকা, তাই আমি বাদ অগ্রিম বেতন কত বলছে ৪,০০০ টাকা। অগ্রিম যেহেতু আমি অ্যাডভান্স ৪,০০০ টাকা দিয়ে দিছি তাই এটা আমি বাদ দিয়ে বাকি টাকাটা মানে ২০,০০০ টাকাটা আমি বেতন হিসেবে আউটার কলামে কি নিয়ে গেলাম। এখন দেখো বেতনের পর আমি লিখবো বহি পরিবহন। আমার অঙ্কে আন্তঃপরিবহনও ছিল বহি পরিবহনও ছিল। আন্তঃপরিবহন আমি বিশদায় বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয়তে নিয়েছি আর বহি পরিবহনটা আমি পরিচালন ব্যয়তে নিচ্ছি ৮,০০০ টাকা। ওকে, বিজ্ঞাপন কত, বিজ্ঞাপন ১০,০০০ টাকা, তাই ১০,০০০ টাকা আমি সরাসরি লিখে দিচ্ছি। তারপরে যাব আমি মণিহারিতে। মণিহারি আমরা জানি যে আমাদের অব্যবহৃত মণিহারি সমন্বয় বলা ছিল ৫০০ টাকা, তাই এই যে অব্যবহৃত মণিহারি এটা আমার ৫০০ টাকা বাদ দিয়ে বাকি টাকাটা আউটার কলামে নিতে হবে। তো মণিহারি আমার ৩,০০০ টাকা, এখান থেকে আমি বাদ লিখবো অব্যবহৃত মণিহারি ৫০০ টাকা। ঠিক আছে, এই ৫০০ টাকা বাদ দেওয়ার পর আমি যে ২,৫০০ পাচ্ছি এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল মণিহারি। তারপর দেখো অফিস খরচ এটা রাওয়া মিলে দেওয়া ছিল। অফিস খরচ রাওয়া মিলে দেওয়া ছিল আমার ৬,০০০ টাকা। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে আমাদের সমন্বয় বলা ছিল অফিস খরচ বকেয়া আছে ১,০০০ টাকা, তার মানে বকেয়াটা আমি যোগ করে নিব। যোগ বকেয়া খরচ মানে বকেয়া অফিস খরচ কত টাকা, ১,০০০ টাকা। ১,০০০ টাকাটা আমি লিখে বাকি টাকা ৭,০০০ টাকাটা আমি নিয়ে যাচ্ছি আউটার কলামে গেল। এরপর দেখো বিদ্যুৎ খরচ ৫,০০০ টাকা। বিদ্যুৎ খরচ আমি সরাসরি নিয়ে যাচ্ছি কারণ এটার সাথে কোনো ক্যালকুলেশন নাই, তাই ৫,০০০ টাকা নিয়ে গেলাম। বিক্রয় কমিশন আমি বলেছিলাম বিক্রয় কমিশন এটা কিন্তু তোমার আয় না, এই কমিশনটা তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রদান করতেছো, যারা সেল করতেছে, সেল জেনারেট করতেছে কোম্পানির জন্য তাদেরকে এই কমিশনটা তুমি দিচ্ছ, তাই এটা তোমার পরিচালন ব্যয়। আর হচ্ছে তোমার বিক্রয় কমিশন হচ্ছে তোমার ৮,০০০ টাকা। ৮,০০০ টাকাটা আমি সরাসরি এখানে বসায় দিচ্ছি। এরপরে আমি লিখবো আমার অঙ্কে ছিল বাট্টা প্রদান যেটা আমি দিচ্ছি এটা আমার খরচ, বাট্টা আমি দিচ্ছি কত টাকা, ১,০০০ টাকা, এটা আমি সরাসরি নিয়ে যাচ্ছি। এখন আমি দেখি আমার আর কিছু পরিচালন ব্যয়তে নেওয়ার মতো কোনো এন্ট্রি আছে কিনা। ঠিক আছে, আমার মনে হয় না আমাদের আর কোনো এন্ট্রি নেওয়ার মতো আছে, তো আমরা এখন এটাকে যোগ করব। ঠিক আছে, ফার্স্ট যোগ করি। ঠিক আছে, আমাদের পরিচালন ব্যয় এগুলো পেয়েছি, এগুলো আমরা যোগ করি। ২০,০০০, ৮,০০০, ১০,০০০,
তারপর হচ্ছে 2500, 7000, 5000, আর লাস্টে আমি 8 আর 1 9 একসাথে নিয়ে নিই, তাহলে হয় 61,500 টাকা। ঠিক আছে, এই 61,500 আমি এখানে যোগটা করে দিই, এখানে 61,500। এখন দেখো বাদ পরিচালন ব্যয়, তাই আমরা এখানে কি ব্র্যাকেট দিয়ে সাইনটা দিয়ে দিব যে আমার এই অ্যামাউন্টটা কি বাদ যাবে। আমি এই বাদ 61,500 কার থেকে বাদ দিব বলো তো? এই যে আমরা মোট মুনাফাটা পেয়েছি 68,000, এই 68,000 থেকে আমি বাদ দিব 61,500। বাদ দিলে আমি পাচ্ছি 6,500। এই 6,500 টাকাটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। আমি এটা হাইলাইটার দিয়ে লিখে দিতেছি, আমরা পরিচালন মুনাফা পেয়ে গেলাম। এখন দেখো, আমি আগের ভিডিওতেও বলি, যখন পরিচালন মুনাফা পেয়ে যাব তখন আমাদের কাছে কি বেশি মানে কিছু থাকে না, আমরা শুধু তার সাথে যোগ করব অপরিচালন আয় আর বাদ দিব কি অপরিচালন ব্যয়। তো আমি যোগ লিখে অপরিচালন আয় লিখতেছি। অপরিচালন আয়, দেখো অপরিচালন আয়ের মধ্যে আমরা কি কি ছিল? অপরিচালন আয়ের মধ্যে আমাদের ছিল কমিশন প্রাপ্তি। ঠিক আছে, কমিশন প্রাপ্তি যেটা আমি পেয়েছি, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি কত টাকা? 500 টাকা। আমি এটা সেকেন্ড আউটার কলামে নিয়ে নিব 500 টাকা। তারপর হচ্ছে আমার বাট্টা প্রাপ্তি, যেটা আমি পেয়েছি, বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি এটা সরাসরি রাওয়া মিলে দেওয়া ছিল 800 টাকা, এটাও আমি সরাসরি এখানে নিয়ে নিব। তারপর হচ্ছে আমার বিনিয়োগের সুদ। ঠিক আছে, আমরা বিনিয়োগের সুদ আমি বলেছিলাম এটা নিয়ে কি আমাদের একটু কাজ আছে। ঠিক আছে, তো আসো আমরা একটু বিনিয়োগের সুদটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে, এখন আমি তোমাদের বলবো একটু বইটা নাও। দেখো 10% বিনিয়োগ 20,000 টাকা। ঠিক আছে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য এখানে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই তোমাদের, যেহেতু আমার জায়গা নেই। জাস্ট তোমরা একটু দেখো, আমার বিনিয়োগের সুদ বলতে কত টাকা? 20,000 টাকা ছিল। এটা এই টাকাটা ছিল আমার কোথায় বলতো? এই টাকাটা ছিল আমার রেওয়া মিলে। রেওয়া মিলের উপর রেওয়া মিলে 10% দেওয়া ছিল। ঠিক আছে, ওকে বুঝলাম। তাহলে 20,000-এর 10% কত হয়? 2,000 টাকা। ওকে ফাইন, তাহলে আমাদের ভাষ্য মতে আমরা বিনিয়োগের সুদ পাচ্ছি 2,000 টাকা। ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে রাও মিলের ভিতরেও বিনিয়োগের সুদ নামে 800 টাকা লেখা আছে। বিনিয়োগের সুদ নামেই বিনিয়োগের সুদ ইকুয়াল টু 800 টাকা। এই পোর্শনটা কিন্তু আমি বোঝানোর জন্য করতেছি। সো তোমরা দেখো, আমার দেওয়া মিলে বিনিয়োগ 10% বিনিয়োগ দেওয়া ছিল, এই যে 20,000-এর 10% 2,000 টাকা। আবার বিনিয়োগের সুদও আমার 800 টাকা কি দেওয়া আছে। তার মানে আমি কোনটাকে এখন বিনিয়োগের সুদ হিসেবে নিব? যেটা আমি এখন বের করলাম 2,000 টাকা, এটাকে কি আমি বিনিয়োগের সুদ ধরবো, নাকি আমাকে যে বলে দিতে বিনিয়োগের সুদ 800 টাকা শুধু এটাকেই আমি নিয়ে যাব? এটা সব স্টুডেন্টের মাথায় এই কোশ্চেনটা জাগে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও তখন এই ঝামেলায় পড়তাম যে আমি কোন টাকা নিব, আমি তো 2,000 টাকা পেয়ে গেলাম, আবার এখানে 800 টাকা দেওয়া আছে, আমি কি করব? তো আসো আমরা একটু ইজিলি জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। আমার এই যে 20,000 টাকার উপর 10%, এই 2,000 টাকা, এটা অবশ্যই আমার এটা পুরো বছরের সুদ। আমরা সবাই জানি অঙ্ক কি 1 বছরের হয়, তাই না? তাই এই যে 2,000 টাকাটা, এটা কি আমার সারা বছরের সুদ, এটা আমার 2,000 টাকাটা কি থাকবে, তাই না? বুঝলাম। এখন 2,000 আর বিনিয়োগের সুদ তোমার দেওয়া আছে 800 টাকা। তো 2,000 থেকে আমি যদি বিনিয়োগের সুদ 800 যেটা দিছে ওটা বাদ দেই, আমাদের দেখাচ্ছে এখানে 1,200 টাকা, তাই না? এই যে 1,200 টাকা, এই 1,200 টাকার সুদটা হচ্ছে আমরা কি হিসাবে লিখবো জানো? এই 1,200 টাকার সুদটাই আমরা লিখবো প্রাপ্য সুদ নামে। প্রাপ্য সুদ নামে এই 1,200 টাকাটাকে আমরা লিখবো। কেন লিখবো?
কারণ এই সুদটা কি আমি এখনো পাইনি, বাট এই 1200 টাকা কিন্তু আমি হাতে পাইনি, কিন্তু সামনে কি পাবো। আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে 20,000-এর 10% বিনিয়োগের সুদ 2,000 টাকা। 2,000 টাকাটাই কিন্তু কি হবে, আমার সারা বছরের বিনিয়োগের সুদ হবে। কিন্তু এই যে 800 টাকাটা, তার মানে এই 2,000 টাকার মধ্যে কি 800 টাকা দেওয়া হয়েছে, এই বিনিয়োগের সুদটা 800 টাকা, মানে এটাই বোঝানো হইতেছে তোমাকে যে এই 800 টাকাটা তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যে 2,000 থেকে 800 বাদ দেওয়ার পর, 2,000 থেকে 800, এই যে দেখো 2,000 থেকে আমি যদি 800 বাদ দেই, এই যে 1200 টাকা, এই সুদটা কিন্তু আমি এখনো পাইনি, বাট আমি এই সুদটা পাবো। আর এই 1200 টাকাটাই আমি প্রাপ্য সুদ নামে এখানে লিখবো। এখন দেখো আমি এটা লেখাটা কিভাবে লিখতেছি, একটু তোমরা তাকাও, আমি এটা মুছে দিই। এখন যদি আমি লিখে দিই তাহলে তোমরা কিন্তু অনেকটা আমার কথার সাথে মিলায়ে বুঝতে পারবা। যেমন ধরো বিনিয়োগের সুদ, এটার সাথে আমার যোগ করতে হবে প্রাপ্য বিনিয়োগের সুদ। এই যে প্রাপ্য বিনিয়োগের সুদ, ফার্স্টে তোমরা, আমি বলে নিব, ওই যে 20,000-এর 10% 2,000 টাকা, আমার আউটার কলামে 2,000 টাকা অ্যামাউন্টই বসবে। ঠিক আছে, এটা তোমরা একদম কড়ায় গন্ডায় ধরে রাখো যে 20,000-এর 10% বিনিয়োগের সুদ 2,000 টাকা, এটা আমার এখানে বসবেই বসবে। আর বিনিয়োগের সুদ নামে রাওয়া মিলে যে দেওয়া ছিল 800 টাকা, সেটা আমার এ পাশে বসবে বিনিয়োগের সুদ নামে, কারণ বিনিয়োগের সুদ নামে তো সরাসরি এটা রাওয়া মিলে দেওয়াই ছিল। আর টোটাল সারা বছরের বিনিয়োগের সুদ আমি অঙ্কে রাওয়া মিল থেকে 10% পেয়েছি 2,000 টাকা, এটা আমার আউটার কলামেই থাকবে। এখন যে টাকাটা আমি পাইনি, 1200 থেকে 800 থেকে 800 বাদ দিলে যে হয় 1200 টাকা, এটা কি আমি পাইনি, বাট আমি পাবো। এটাই আমি এখন বিনিয়োগের সুদের সাথে যোগ করে দিব যে প্রাপ্য বিনিয়োগের সুদ না। ঠিক আছে, তাহলেই আমার এই যে বিনিয়োগের সুদের যে কনফিউশনটা, এটা কি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা সারা বছরের যে সুদ, এটা আমার মেইন সুদটা আউটার কলামেই থাকবে, রাওয়া মিলে যে বিনিয়োগের সুদ থাকবে সেটা আমি বরাবর বসায় নিব। এই দুইটা থেকে যে ডিফারেন্স অ্যামাউন্টটা থাকবে, এই ডিফারেন্স অ্যামাউন্টটাই হচ্ছে আমার প্রাপ্য বিনিয়োগের সুদ নামে আমি যোগ করে দেখাই দিব। ঠিক আছে, এখন আমরা আসো এই তিনটা যোগ করি, আমাদের অপরিচালন আয় তিনটা যোগ করি। দেখো তো, 5 আর 8 যোগ করলে হয় 1300, 1300 আর 2,000 যোগ করলে হয় 3300, তাই না? এই যে 3300 আমি এখানে লিখে দিতেছি, 3,300, এটা যোগ হবে। এখন এখানে আরেকটা জাস্ট বাকি আছে কি, আমাদের অপরিচালন ব্যয় ছিল আমাদের অঙ্কে, অপরিচালন ব্যয়টা আমরা বাদ দিয়ে দেখাই, আমি একটু হাইলাইটে দিয়ে লিখতেছি, বা অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় ছিল আমাদের শুধুমাত্র ব্যাংক জমাতিরিক্তের সুদ। ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ ছিল আমার কত টাকা? ব্যাংক জমাতিরিক্তের সুদ ছিল আমার 1,000 টাকা। এটাকে আমি বাদ দিয়ে নিব। আচ্ছা, এটা একটু মুছে দেই। ব্যাংক জমা 1,000 টাকা যেহেতু বাদ যাবে, তাই এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, এখন দেখো পরিচালন মুনাফার সাথে আমরা কি বলছি, পরিচালন মুনাফার সাথে এই যে 6,500 পরিচালন মুনাফা, এটার সাথে আমার অপরিচালন আয় যোগ হবে 3,300 টাকা, আর আমি বাদ দিয়ে দিব 1,000 টাকা অপরিচালন ব্যয়। তাহলে আমার অঙ্ক নিট মুনাফা হচ্ছে 8,800 টাকা। 8,800 টাকা, এটাই কি আমার নিট মুনাফা। দেখো, আশা করি আমরা উদাহরণ 3-এর বিশদ আয় বিবরণী পোর্শনটা বুঝতে পেরেছি। এই অঙ্কটার মধ্যে ইম্পর্টেন্ট পোর্শনটা বলতে এই বিনিয়োগের সুদের পোর্শনটাই ছিল।
এই জিনিসটাকে আমি তোমাদের আরেকটু একটা শর্ট ডেসক্রিপশনের হিসেবে বলে দিই। বিনিয়োগের সুদ আমার পুরো বছর যেটা দেওয়া ছিল দেওয়া মিলে যে 20,000-এর 10%, সেটাই আমি আউটার কলামে বরাবর লিখে নিব, কারণ এই 2,000 টাকাটাই আমার আউটার কলামে যাবে। 2,000 টাকার কমও হবে না বিনিয়োগের সুদ, আবার বেশিও হবে না। আর বিনিয়োগের সুদ নামে সরাসরি যে এন্ট্রিটা দেওয়া মিলে দেওয়া থাকবে সেটা আমি এখানে লিখে নিব 800 টাকা, এবং এই দুইটা ডিফারেন্সের যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটাই হবে আমার প্রাপ্য বিনিয়োগের সুদ। এই টাকাটাও কি আমি পাবো, কিন্তু হাতে পাইনি, তাই এই টাকাটা যোগ করে আমার বিনিয়োগের সুদ 2,000 টাকা কি হিসাব মিলায় দেখাইতে হয়েছে সারা বছরের সুদেরটা। ঠিক আছে, কাইন্ডলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এন্ড আমি আরেকটা জিনিস তোমাদের একটু আজকে, যেহেতু এখানে পুরো অঙ্কটা করা আছে, তাই কোন কোন জিনিসগুলো আমার আর্থিক অবস্থা বিবরণী পোর্শনে যাবে এটা একটু আমি হাইলাইট করে দেখাতে চাই। কারণ এই ট্রিক্সটা না আমি আমার স্কুল লাইফে এসএসসি টাইমে অনেক ফলো করতাম। আমি না সবসময় নোটেড রাখতাম যে আমার কোন কোন জিনিসগুলা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। যেমন ধরো এই যে এখানে সমাপনী মজুদ পণ্য, এই সমাপনী মজুদ পণ্যর এই যে এই অ্যামাউন্টটা 40,000 টাকা, এটা আমি রাউন্ড করে রাখতাম পেন্সিল দিয়ে বা একটা টিক মার্ক দিয়ে রাখতাম যে এই টাকাটা আমার চলে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর এই যে আমার অগ্রিম বেতন, এইটা আমার যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর এই যে অব্যবহৃত মণিহারি 500 টাকা, এই 500 টাকাটাও আমার যাবে হচ্ছে চলতি সম্পদে। তারপর এই যে বকেয়া খরচ, এটা আমার চলতি দায়িত্বে যাবে। তো এভাবে করে করে আমি না এগুলা মনে রাখতাম। তারপর প্রাপ্য বিনিয়োগের সুদ, এই অ্যামাউন্টটাও আমার চলতি সম্পদে চলে যাবে। তো এভাবে করে আমি একটু হাইলাইট করে রাখতাম পেন্সিল দিয়ে, যেন আর্থিক অবস্থা বিবরণী করতে কি আমার সুবিধা হয়। সরি, আরেকটা জিনিস যেটা অবশ্যই ভুল করা যাবে না, হিসাব কিন্তু মিলাই দিতে হবে। ঠিক আছে, তোমরাও অবশ্যই অঙ্ক শেষে নিট মুনাফা দিয়ে হিসাবটা মিলাই নিবে। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী ভিডিওটি আপলোড করব, এবং ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।